আশাফুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। আপনি এসছেন এবং অনেক দিন পরে আপনার সাথে আবার একই সেটে বসে আড্ডা দেওয়ার সুযোগটা হচ্ছে। স্টার নিউজে আপনাকে স্বাগত। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমিও খুব লাকি ফিল করছি যে স্টার নিউজের প্রথম শো করতে এসেছি। ধন্যবাদ। স্টার প্লে, স্টার নিউজ, এটা অবশ্য আমাদের শোটা হচ্ছে স্টার প্লে ডেফিনেটলি। আপনি নিশ্চয়ই স্টার প্লেকে খুব ভালো করে চিনেন। হ্যাঁ, অবশ্যই। আসলে চাপাবাজি করছেন না সত্যি সত্যি? না না, আপনারা তো অনেক দিন ধরেই জি, আমাদের সোশ্যাল মিডিয়া আছে। সোশ্যাল মিডিয়া অনেক দিন ধরেই কাজ করছে, তো আজকে টিভিতে চালু হলো, তো দেখা যাবে রেগুলার। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। এবং একই সাথে আপনাকেও আমি একটু ধন্যবাদ জানাই। রংপুর রাইডার্সের কোচ আপনি, এবং আপনার সবচাইতে মানে ক্লোজেস্ট রাইভাল রাজশাহী ওয়ারিয়ার্স আজকে অন্ততপক্ষে ফাইনালটা এনশিওর করলো। কি বলবেন? অবশ্যই। যদি 6টা টিম আমরা চিন্তা করি, একদম শুরুর থেকে রাজশাহী একটা টিম ছিলেন যে চমৎকার একটা দল তৈরি করেছেন। কোনো কৃপণতা ছিল না দল তৈরি করার ক্ষেত্রে। তারা বাংলাদেশের লোকাল বেস্ট প্লেয়ারদের নেওয়া হয়েছে ভালো প্রাইজ দিয়ে, এবং ফরেন প্লেয়ার আজকে তারা কাইল মার্কসকে নিয়ে এসেছেন, টি20 কেন উইলিয়ামসনকে নিয়ে এসেছেন, টি20 খেলছিলেন সেখান থেকে। তো বিগ একটা নাম নিয়ে এসেছেন এবং ডিজার্ভ করে ডেফিনেটলি এই ধরনের টিম রংপুর রাইডার্স। আমি লাস্ট 2 বছর ধরে কাজ করছি, অবশ্যই খারাপ লাগছে যে আসলে আমরা খেলতে পারছি না। লাস্ট 9টা বছরই আসলে তারা প্লে অফে যে নকআউটে যে আমরা পারছি না। আমরাও সবসময় চেষ্টা করি ভালো দল করার জন্য। রংপুর রাইডার্সও কিন্তু প্লেয়ারদের ওই মূল্যায়নটা করে। দুর্ভাগ্য আসলে, কিন্তু রাজশাহী টিমের জন্য শুভকামনা। চট্টগ্রামও ফাইনালে উঠেছেন, তারাও চমৎকার ক্রিকেট খেলেছেন পুরো টুর্নামেন্টটাতে। তো ভালো একটা ফাইনাল হবে ডেফিনেটলি। আশফাকুল ভাই, এটা সবচাইতে আপনার জন্য আরামদায়ক হতো যদি রাজশাহী এবং রংপুর মানে ফাইনালে একে অপরের মুখোমুখি হতো? এটা তো অবশ্যই। দেখেন, দুইটাই পাশাপাশি, রংপুর রাজশাহী দুইটাই পাশাপাশি ছিল, এবং রংপুর একদম প্রথম ফ্র্যাঞ্চাইজি এই 6টা টিমের মধ্যে একমাত্র টিম যে তারা প্রথম থেকেই খেলছেন, এবং তাদের ফ্যান বেসটা আসলে প্রচুর। সবাই আসলে আমরা হতাশ, বিশেষ করে যে প্লেয়ারগুলো আমরা নিয়েছিলাম। আমি মনে করি যে খুব বাংলাদেশি টপ প্লেয়ারদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের 4 জন আছেন, এবং বাইরেও যারা আছেন, নাহিদ রানা ফাস্টেস্ট বলার ওয়ার্ল্ডের 5-6 জনের মধ্যে একজন, 150 কিলোমিটারে বল করে। আলিস আছেন একজন মিস্ত্রি বলার। মাহমুদুল্লাহ বাংলাদেশের একজন টপ প্লেয়ার, লিজেন্ড একজন ক্রিকেটার, সেও ছিল দলে। তো আমাদের টিমটাও ভালো ছিল, খুবই গুড কম্বিনেশনের টিম। আমার একটা এই শোয়ের কম্বিনেশন হচ্ছে ব্রেকের টাইম। আমি ব্রেকটা নিয়ে আশরাফুল ভাই এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। একটা ছোট্ট বিরতির পর ফিরছি। অবশ্যই। আপনি আছেন স্টার প্লেতে, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি। আমার চায়ের চুমুক শেষ হতে না হতে এই বিরতিও শেষ। ওয়েলকাম ব্যাক ওয়ান্স সেকেন্ড স্টার প্লেতে। আপনি আছেন মাহাদি, আপনাদের সাথে আছি, আর আমার সাথে আছেন মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। আশরাফুল ভাই, আমরা আলোচনা করছিলাম যে এটা খুব ভালো হতো যে রাজশাহী রংপুর এই দুটা দল ফাইনাল খেলতো। আমরা প্রত্যাশা করছিলাম রংপুরের মতো বড় ফ্র্যাঞ্চাইজের সাথে সাথে যেন ফাইনাল খেলি, এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং রাজশাহী ওয়ারিয়ার্স সেটা চিন্তা করছিল যে তারা ফাইনাল খেলবেই। না, অবশ্যই রাজশাহী তো একটা টিম ছিল যে তারা ফাইনাল খেলবে, রংপুরও আশা করেছিলেন, কিন্তু চট্টগ্রামকে আমি ছোট করে দেখব না, কারণ তারাও চমৎকার ক্রিকেট খেলেছেন। শুরুর দিকে এক ধরনের সেট ছিল, তারপরে শুরুর আগে একদিন আগে হয়তো বা নতুন সেট আপে এসে এই প্রশ্নটাই করতে চাই যে এই চট্টগ্রাম দলটা, এই দলটা শুরুতে একরকমভাবে এসছে, তারপরে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেক ওভার করেছে একদম লাস্ট মোমেন্টে। এই দলটার মানে এত ভালো ক্রিকেট খেলবে তারা, এটা কি প্রত্যাশিত ছিল? হ্যাঁ, আমি যেহেতু প্লেয়ার ছিলাম এবং খেলা ফলো করি, আমার কাছে মনে হয় যে আপনি যদি দেখেন এবার 6টা টিমই কিন্তু খুব ভালো ছিল। হ্যাঁ, হয়তোবা কাগজে কলমে রংপুর আর রাজশাহী সবার উপরে ছিল, কিন্তু বাকি যেই 4টা টিম আমি বলবো যে তারাও কিন্তু খুব চমৎকার টিম ছিলেন। বিশেষ করে চট্টগ্রামের বোলিং অ্যাটাকটা যদি আপনি খেয়াল করেন, শেখ মেহেদী লম্বা সময় ধরে খেলছেন, বাংলাদেশের রেগুলার প্লেয়ার। তারপর শরীফুল চমৎকার বাংলাদেশ টিমের রেগুলার প্লেয়ার।
তানভীর এই ফরম্যাটে সবসময় পারফর্ম করে আসেন। তো Exceedingly আপনার well, right. আপনার হাতে 12টা ওভার কিন্তু একদম জেনুইন আছে, আর ম্যাচ কিন্তু জেতায় বলাররা। তো আমি বলবো যে যখন ম্যানেজমেন্ট চেঞ্জ হলো তখন প্লেয়াররাও কিন্তু কনফিডেন্ট পেয়েছে যে না, আমরা আমাদের যেই কারণে আমরা খেলি, যে আমাদের যেই প্রাইসটা দেওয়ার কথা সেইটা আমরা পাবো, গ্যারান্টিটা। যখন টাকার ব্যাপারটা নিশ্চিত হয়ে যায় নিশ্চিত তখন আসলে নির্ভর হয়ে ক্রিকেটটা তো খেলা তখন যায়। তারা চেষ্টা করে তাদের বেস্টটা দেওয়ার জন্য। এবং এইখানে আমি বলবো যে হাবিবুল বাশার সুমন ভাই মেন্টর হিসেবে আছেন, ওনার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। বাবুল ভাই লাস্ট 2বারের চ্যাম্পিয়নের টিমের কোচ, এটা একটা বড় একটা হেল্প করেছেন। তুষার ভাই আছেন, নাফিস ইকবাল আছেন ম্যানেজার হিসাবে। তো আমি বলবো যে ম্যানেজমেন্টটা খুব ভালো। তো এবং প্লেয়াররাও তারা তাদের বেস্টটা দিয়েছেন। তো আমার চোখে আমি 6টা টিমকেই আমি বলবো যে ইভেন্ট ছিলেন। Right. সেই জায়গায় অবশ্যই হয়তোবা প্রাইজের দিক দিয়ে রংপুর এগিয়ে ছিলেন, তারপর রাজশাহী ছিল। কিন্তু খেলার মাঠে যারা ভালো করবে, তো এখন আমি বলবো যে চিটাগাং এবং রাজশাহী 2টা টিমই ডিজার্ভ করেন, তারা খেলেছেন। এক্স্যাক্টলি আশরাফুল ভাই, বাংলাদেশের এই বিপিএলটা নিয়ে আসলে অনেক ধরনের জল ঘোলা হয়েছে। মাঝখানে একটা ভেন্যু বাদ পড়েছে, বিপিএল এক ধরনের শঙ্কার দোলাচলের পরে ফাইনালটা বা গ্র্যান্ড ফিনালটা হচ্ছে। জি, এই জায়গায় কোনো শঙ্কা নাই, শঙ্কার মেঘ কেটে গিয়ে খুব স্মুথলি শেষ হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের টি-20 বিশ্বকাপ খেলার ভাগ্য এই মুহূর্তে ভয়ঙ্কর শঙ্কার মুখে। এবার আজকে আইসিসির একটা সিদ্ধান্ত এসছে যে আইসিসির জরুরি বৈঠক হয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে, এবং সেই জরুরি বৈঠকে বাংলাদেশ এবং পাকিস্তানের ভোট বাদে ইন্ডিয়া গিয়ে খেলার ব্যাপারে বাকি সবাই একাট্টা ছিল। বাংলাদেশ সেখানে ভোটিংয়ে হেরেছে, এবং বাংলাদেশ যদি ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে না যায় তাহলে মানে এবারকার টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারছে না। আপনার কাছে পুরা বিষয়টাকে কেমন মনে হয়? এখনো আমি ঠিক বলতে পারবো না, আপনি যেটা বললেন। 24 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছে বাংলাদেশকে, 24 ঘন্টার মধ্যে জানাতে হবে যে তুমি বাংলাদেশে গিয়ে মানে ইন্ডিয়াতে গিয়ে খেলবা কি খেলবা না। হ্যাঁ, দেখেন যেই জিনিসটা হচ্ছে যে লাস্ট একটা মাস ধরে কিন্তু একটার পর একটা দুর্ঘটনা হচ্ছে। আমাদের ঢাকা টিমের জ্যাকি ভাই, উনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ছিলেন, উনি মারা গিয়েছেন। তারপর 31 তারিখ খালেদা জিয়া, উনি মারা গেলেন আমাদের। তো তারপরে আবার প্লেয়ারদের একটা আন্দোলন হলো, একদিনের জন্য খেলা বন্ধ হয়ে গেল। তো অনেক কিছুই হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ যে শেষটা হতে যাচ্ছে 23 ভালো তারিখ। যার সব ভালো তার। তো 23 তারিখ ফাইনাল হতে যাচ্ছে। তার মাঝে আবার মুস্তাফিজকে কলকাতা থেকে সরিয়ে দেওয়ার জন্য বিসিসিআই বলেছেন, এবং কলকাতা সেটা করেছেন, কলকাতা নাইট রাইডার্স। সেটা নিয়ে একটা ঝামেলা হয়েছে। তো অনেক কিছু আসলে যাচ্ছে। তো গভর্নমেন্ট থেকে যদি আসলে ক্রিকেট বোর্ড হয়তো বা ছিল সম্ভব না যদি গভর্নমেন্ট আপনাকে পারমিশন না দেয়। তো সেই বিষয়ে হয়তোবা গভর্নমেন্টের সাথে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এবং সবাই হয়তোবা ডিসকাস করছেন কি করবেন। ওই ঘটনাটা হওয়ার পরই আমার কাছে মনে হয়েছিল যে আসলে আমরা যদি আরও স্মুথলি চিন্তা করতে সময় দিত, কিন্তু ওই সময়টা দেওয়া হয়নি যে আমরা ওয়ার্ল্ড কাপে যাবো কি যাব না। কারণ যেহেতু আমি স্পোর্টসম্যান, আমার কাছে মনে হয় যে খেলার মধ্যে রাজনীতি আসাটা একদমই ঠিক না। কারণ 10টা-12টা টেস্ট নেশন এবং ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে, ওয়ানডে বা টি-20 এইগুলা মিলে হয়তো 18টা বা 20টা, এবার হয়তো 16টা টিম খেলবে। তো এই জায়গায় আমি আশা করবো অ্যাজ এ ক্রিকেটার, আমি মনে করি যে সবাই সবার দেশে যেয়ে খেলবে, সবাই সবার দেশে আসবে খেলবে, এইটাই হওয়া উচিত। কিন্তু এখানে রাজনীতি থাকা একদমই উচিত না। তো এখন যেই পর্যায়ে যাচ্ছে যে আসলে আইসিসি যেটা বলেন যে 2 ভোট, এই জায়গায় ভোটাভুটি হওয়াই উচিত না। কারণ এইখানে যেহেতু আপনি আমাদের একটা প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারবেন না, তাহলে গোটা টিমকে কিভাবে দিবেন? তো এইটা কিন্তু একদম ভ্যালিড একটা কোশ্চেন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা আমাদের গভর্নমেন্ট যেটা বলছে যে তুমি যদি এক প্লেয়ারকেই সিকিউরিটি না দিতে পারো তাহলে পুরো দেশের টিম যাবে, আমাদের জার্নালিস্টরা যাবে, আমাদের ফ্যানরা যাবে, বিভিন্ন দেশ থেকে আমাদের ফ্যানরা আসবে খেলা দেখতে। যখন আমরা খেলতে যাই, যেমন আমি আপনার 50 ওভারের ওয়ার্ল্ড কাপ 3টা খেলেছি, টি-20 ওয়ার্ল্ড কাপ 4টা খেলেছি, তারপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2টা খেলেছি, আন্ডার-19 2টা খেলেছি। সব জায়গায় যেখানেই খেলেছি দেখা গিয়েছে যে বিভিন্ন দেশ থেকে
আমাদের সাপোর্ট করতে, খেলা দেখতে আমাদের ফ্যানরা আসতেন। তো এইবার যদি ইন্ডিয়াতে খেলা হয়, দেখা যাবে যে আমাদের ফ্যানরা যাইতে পারবে না খেলা দেখতে। তো এটা তো আসলে ঠিক না। তো এখন এমন একটা সিচুয়েশনে আসলে ক্রিকেট বোর্ড আছে বা গভর্নমেন্ট আছে, আমি ঠিক বলতে পারবো না এটা সলিউশনটা কি হবে। যদি না খেলতে যাইতে পারি তাহলে তো অবশ্যই দুঃখজনক, কারণ 99 ওয়ার্ল্ড কাপ আমরা শুরু করেছিলাম আইসিসি ইভেন্ট খেলা। তো 99 থেকে শুরু করে 2024 পর্যন্ত আমরা সব আইসিসি ইভেন্ট খেলেছি। এখন 26-এ এসে হয়তোবা যদি না যেতে পারি তাহলে তো অবশ্যই দুঃখজনক। খুবই দুঃখজনক। একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার ফিরছি। আমার আরও কিছু জানার আছে আপনার কাছ থেকে, এবং অবশ্যই আমাদের ক্রিকেট ভক্তরা এবং দেশের সাধারণ মানুষও বিষয়গুলো জানতে চাই। একটা বিরতি নিয়ে ফিরছি। অবশ্যই। আপনি আছেন স্টার প্লেতে, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। প্লিজ আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। আপনি স্টার প্লেতে, মাহাদি আপনার সাথে, আর আমার সাথে মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন। আশরাফুল ভাই, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-20 বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে। এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে এখন মনে হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-20 বিশ্বকাপ খেলাই হচ্ছে না, যদিও 24 ঘন্টার আলটিমেটাম। আপনার কাছে কি মনে হয় যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের আইসিসির উপরে যে পূর্ণ নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের দাদাগিরিটাই তারা বাংলাদেশের উপরে চাপিয়ে দিয়েছে? না, এটা তো সবসময় হয়ে আসছে, এমন না যে দেখেন আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি 2000 সালে। 2000 সালে আমাদের সাথে প্রথম টেস্ট খেলেছেন ইন্ডিয়া, কিন্তু আমরা ইন্ডিয়াতে যে টেস্ট খেলেছি কিন্তু 2020 বা রাইট, এরকম 20 বা 21-এ। তার মানে দেখেন আমরা সব দেশে খেলতে পেরেছিলাম এই টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে, কিন্তু তাদের দেশে কিন্তু আমরা টেস্ট খেলেছি মাত্র 2টা টেস্ট ম্যাচ। তো এটা তো সবসময় তারা এটা করে আসছেন আর কি। এবং দেখেন আইপিএল হওয়ার সময় পুরো 2 মাস ইন্টারন্যাশনাল ক্রিকেট বন্ধ রাখে তারা। ওই কতটা পাওয়ারফুল ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। তো এইটা তো আসলে এখন মেনে নিতে হবে। এখন আশরাফুল ভাই, আমি যদি প্রশ্নটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে করি, যে আপনি কি জলে নেমে কুমিরের সাথে যুদ্ধ করে টিকতে পারবেন যদি আমরা টি-20 ওয়ার্ল্ড কাপটা না খেলি? আর্থিকভাবে তো আমরা লাভবান হব না। আমাদের জায়গায় তারা স্কটল্যান্ডকে এই মুহূর্তে চিন্তা করছে। যদি বাংলাদেশ নাই খেলতে যায় তাহলে স্কটল্যান্ড র্যাঙ্কিং অনুযায়ী সেই জায়গায় সুযোগ পেয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের ক্রিকেটের উপরে একটা সুদূর প্রসারী প্রভাব তো পড়বে। ডেফিনেটলি। কিন্তু আমি আশা করব যে আমাদের যখনই 12ই ফেব্রুয়ারিতে ইলেকশনটা হবে, নতুন গভর্নমেন্ট এসে হয়তোবা ডেফিনেটলি দুই দেশের সম্পর্কটা যেন স্মুথ থাকে, ক্রিকেটের সাথে বা স্পোর্টসের সাথে যেন রাজনীতিটা না জড়ায়, এটাই আশা করব। কারণ দেখেন সবাই, আমি শুরুতেই বলছিলাম যে সবাই চায় সব দেশে যে খেলবে এবং সেফলি খেলে আসবেন। খেলাটা একটা আমাদের এই যে বিপিএলে আপনি যদি দেখেন যে কত সমস্যা বলা হচ্ছে, কিন্তু প্রত্যেক খেলাই কিন্তু মাঠে দর্শক। আজকেও আপনি দেখেন যে প্রায় 20-25 হাজার মানুষ কিন্তু এসেছে। তো দিন শেষে কিন্তু আমাদের এন্টারটেনমেন্ট এখন স্পোর্টস, আমি মনে করি। তো ওই স্পোর্টসটা যেন কোনো সমস্যায় না পড়ে, এটা সবাই খেয়াল করবেন, এটাই আশা থাকবে। এক্স্যাক্টলি। আশরাফুল ভাই, ওভারঅল যে সিনারিও তৈরি হয়েছে, এই সংকট থেকে উত্তরণের কোনো পথ কি আপনি দেখেন? দেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা তো খেলোয়াড়রা বা ক্রিকেট বোর্ড তো ডেফিনেটলি খেলতে চায়, ঠিক না? এটা যেই কোনো দেশই হোক, কিন্তু সেটাই এখন প্রশ্নটা হয় যে আমাদের একটা প্লেয়ারকে যদি আপনি সিকিউরিটি না দিতে পারেন, এখন হয়তোবা বলছেন যে আমাদের পুরো টিমকে হয়তোবা সেফ থাকবো, কিন্তু আমাদের যারা দর্শক, সাংবাদিক, এবং সেটা আইসিসির যে আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি আছে যারা একটা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে দেখে, সেখান থেকেও অবজারভেশন আছে যে বাংলাদেশের জার্সি পরে যদি কেউ যায় তাদের অ্যাসাসিনেশনের শিকার হতে পারে বা তারা নানান ধরনের নির্যাতনের শিকার হতে পারে, এরকম একটা ব্যাপার তো তৈরি হয়েছিল। সেটাই, এটা জেনে শুনেও যদি আপনাকে বাধ্য করা হয় তখন তো আসলে এটা বোঝাই যাচ্ছে যে আপনি স্পোর্টসের বাইরে কোনো কিছু চিন্তা করছেন। ইজি অপশন ছিল ডেফিনেটলি যে আমাদের আয়ারল্যান্ডের সাথে শুধু গ্রুপটাকে সোয়াপ করে দেওয়া, জাস্ট হয়তো আমাদের খেলাগুলো সব শ্রীলঙ্কাতে দেওয়া। এবং এই হাইব্রিড মডেলের জনকও কিন্তু ইন্ডিয়ায়, এশিয়া কাপে তারা এই হাইব্রিড মডেলের জন্ম দিয়েছে, এবং এবার টি-20 ওয়ার্ল্ড কাপ সেই হাইব্রিড মডেলেই হচ্ছে। পাকিস্তান তো শ্রীলঙ্কায় গিয়ে খেলে, ওয়াই নট বাংলাদেশ? সেটাই, এই জায়গাটা আসলে বুঝাই যাচ্ছে যে এটা আসলে খেলার মাঠে নাই, খেলার মাঠের বাইরে ওনারা এই কাজটা করার চেষ্টা করে। তারা যে ক্রিকেটের গ্লোবালাইজেশন চায়,
এই খেলার মাঠের বাইরে গিয়ে তারা যদি এই ধরনের রাজনৈতিক আবহ তৈরি করে ক্রিকেটের ক্ষতি করছে না, ক্রিকেটের ধ্বংস ডেকে আনছে না? ডেফিনেটলি, অবশ্যই। কারণ আমাদের যে 18 কোটি মানুষের 97-এর আগ পর্যন্ত আমাদের ফুটবল এক নম্বর স্পোর্টস ছিল। আইসিসি ট্রফি জেতার পরে 97 থেকে শুরু করে এখন আমাদের রিসেন্টলি ফুটবলটা আবার জনপ্রিয়তা এসেছে হামজা ওরা আসার কারণে। পরে। কিন্তু ক্রিকেটটা কিন্তু স্টিল আমি মনে করি আমাদের 18 কোটি মানুষের একটা ভালোবাসা। রাইট। যদিও আমরা কোনো ট্রফি দিতে পারিনি দেশকে, তারপরেও আমাদের প্লেয়াররা যখন খেলে, লর্ডসে যে তামিম যখন 100 করে, সাকিব প্রায় 13-14 বছর ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1 নাম্বার সবগুলা ফরম্যাটে, মোস্তাফিজ যখন যে কোনো ফ্র্যাঞ্চাইজিতে যে আর কি লাস্ট ওভারে 8 রান 9 রান ডিফেন্ড করে ফেলে পুরা আর কি। আমাদের রিশাদ বিগ ব্যাশে দুর্দান্ত খেলছেন, করছে। তো স্টিল আমাদের মানুষরা কিন্তু খেলাটা লাভ করে। তো ওই জায়গায় অবশ্যই আইসিসি আসলে সমস্যা রয়েছে। আইসিসি তো মেন চালাচ্ছি আসলে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। এটাই এখন আমি আশা করব যে সবকিছু সুন্দর মতন হবে, এটা আশা করব। মানে কিভাবে হবে, মানে উত্তরণের পথটা কি? ডেফিনেটলি তা দুই দেশ আমাদের হয়তোবা ইলেকশনটা হওয়ার পরে আমার মনে হয় যে মানে আমাদের ইলেকশন পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আমাদের নতুন গভর্নমেন্ট আসার পরে ওনারা হয়তোবা এই বিষয় নিয়ে অবশ্যই ভিন্নভাবে চিন্তা করবে। কিন্তু 24 ঘন্টার তো সময়টা বেঁধে দিয়েছে, যদি এই 24 ঘন্টা সময়ের মধ্যে বাংলাদেশ দল না করে তাহলে কিন্তু তারা ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ডকে নিয়েই নিবে। তো এখন যারা আছেন ওনাদের হয়তোবা একটু পজিটিভ চিন্তা, কিন্তু দেখেন ওনারা যে পজিটিভ চিন্তা করবে কোন গ্রাউন্ডে করবে, এটাও তো কোনো গ্রাউন্ড নাই যে আমি এখন পজিটিভ হ্যাঁ আমার বাংলাদেশ টিমকে দিলাম খেলতে, কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হলে ওইটা কে ভারটা নিবে? বা শুধু যে আমার প্লেয়ার যাবে, আমার তো আরো অনেক মানুষ যাইতে চায়। আসলে আপনার কি মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট তার ক্রিকেট ইতিহাসের বা তার ক্রিকেট জার্নির সবচাইতে সংকটময় মুহূর্তে আছে? বুলবুল ভাই আসলে বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে একটা দিনও আমার আর কি, যেহেতু আমার সাথে খুব ভালো সম্পর্ক, আর কি একটা মুহূর্তে উনি রিল্যাক্স আরাম করে ঘুমাতে পারেন নাই একটা দিনও না আর কি। হওয়ার পরে একটার পর একটা এভরিডে একটা না একটা, যত ওনার যে প্ল্যান যত স্মুথলি করতে চাচ্ছিলেন ওই জিনিসটা আসলে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো আমি আশা করব যে হয়তোবা সবাই ওইভাবেই একটু পজিটিভ চিন্তা করবেন। পজিটিভ চিন্তাটা আসলে আমাদের সবারই প্রয়োজন, কারণ এই মুহূর্তে পজিটিভ চিন্তা ছাড়া বাংলাদেশ ক্রিকেটের আশার আর তো কোনো আলো দেখা যাচ্ছে না। আমরা মনে করি যে আইসিসি তার অনর অবস্থান থেকে কিছুটা সরুক। বাংলাদেশও তো একবারও বলে নাই যে তারা খেলতে চায় না, বাংলাদেশ সবসময় বলেছে তারা টি-20 বিশ্বকাপটা খেলতে চায়, কিন্তু ইন্ডিয়াতে গিয়ে যেহেতু নিরাপত্তা শঙ্কা থাকে, একজন মানে ব্যক্তির নিরাপত্তাও কিন্তু একটা সরকারের কাছে বড়। রাইট, ডেফিনেটলি বাংলাদেশ গভর্নমেন্টও বলে নাই যে আমরা খেলবো না, ক্রিকেট বোর্ড বলেই নেই যে আমরা খেলবো না। যেহেতু মোস্তাফিজের যেই ঘটনাটা হয়েছে সেই কারণেই বলা হচ্ছে যে আমরা ইন্ডিয়াতে না, আমরা আমাদের খেলাটা শ্রীলঙ্কায় হলে আমাদের জন্য ভালো হয়। আসলে এটা দেখেন এই আইপিএল কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে হওয়ার কথা, ঠিক না? তো আপনি আমরা যেন ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াতে না যাই বা এমন কিছু একটা, তারা এই কারণেই সেটআপটা রেডি করেছে। আপনি দেখেন রাজনীতি যে নিয়ে এসেছেন ওনারা, এটা কিন্তু অনেক প্ল্যান করে এসেছেন। আদারওয়াইজ আপনি ওয়ার্ল্ড কাপের পরে তারা বলতে পারতো দুই ক্রিকেট বোর্ডের সাথে যে দেখো ওরে এখন দিও না, তাহলে তো এরকম একবার হয়েছিল। আপনার মুরালীধরন চেন্নাইতে খেলবে, তাকে কিন্তু যেহেতু তাদের ওইখানে তামিলদের একটা ক্ল্যাশ ছিল, বলছে ওই সিজনটা সে খেলেনি, সে এটা কিন্তু ইজিলি করা যেত। জাস্ট ওয়ার্ল্ড কাপের পরে হইলেই কিন্তু হইতো যে ওয়ার্ল্ড কাপ খেলছে তারপরে বলতো যে এখন একটা আমাদের সমস্যা হবে, ওকে পাঠায়ও না, তাহলে কিন্তু ইজিলি হয়ে যেত। কিন্তু তারা এমন একটা সময় করেছেন যে একজন প্লেয়ারকে আপনি সিকিউরিটি দিতে পারছেন না, তখন তা দেশও পারবে না যে পুরো টিমকে পাঠানো। না, তো এটা আসলে একটা অন্য গেমই খেলছেন ওনারা। মানে যেই গেমটা খেলেছে সেটা খুবই ন্যাস্টি গেম। ডেফিনেটলি অবশ্যই ক্রিকেটের জন্য ভালো না, অবশ্যই। তো ডেফিনেটলি যারা খেলতেন, যারা টিমের সাথে যাওয়ার কথা, আসলে বিশ্বাস করেন এখন আমার আক্ষেপ লাগে কি জানেন, যে এই ক্রিকেটটা খেলা উচিত ছিল পরাশক্তিগুলার, চায়না,
ইউএস, জার্মানি এরকম দেশ যখন খেলতো না, মানে দাদাগিরিটা অন্তত পক্ষে ইন্ডিয়ার খাটতো না সেইখানে, আসলে দাদাগিরিটা খাটতো না। অ্যাকচুয়ালি ভাইয়া আমি খুব কম এইগুলো নিয়ে রিসার্চ করি, আমি জাস্ট খেলা নিয়েই থাকি। তো ওই জায়গাটা খারাপ লাগছে যে বিশেষ করে দেখেন 99 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে আমরা প্রত্যেকটা আইসিসি ইভেন্টেই খেলছিলাম। হয়তোবা আমরা অত ভালো খেলতে পারি নাই, একবারই আমরা সেমিফাইনাল খেলেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এবং 2015-তে কোয়ার্টার ফাইনাল খেলেছিল। কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু হোপ নিয়ে যে যাইতো আর কি, যে না আমরা এই বছর ভালো খেলবো, এই বছর ভালো খেলবো। খারাপ লাগছে আসলে। আমাদের আসলে এই খারাপ লাগা কেটে যাক, আমরা সেই আশাটা ডেফিনেটলি করতে পারি। আশাফুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আলোচনায় আপনাকে পেয়েছি এবং স্টার প্লের এই যাত্রায় আমি খুব ভালো করে জানি, মানে ইউ আর সামওয়ান যিনি আমাদের সাথে সবসময় থাকবেন, Definitely, এবং আপনার definitely. এক্সপার্টিস স্টার প্লেকে সবসময় সমৃদ্ধ করবে। ওয়ান সেকেন্ড কৃতজ্ঞতা আশাফুল ভাই, আপনি এসছেন। আপনাকেও ধন্যবাদ, স্টার প্লেকেও ধন্যবাদ। আশা করি যে আজকে প্রথম শো করলাম, হাজার হাজার শো হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ আশাফুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ।